পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ, সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। পূর্বাঞ্চলে 5,000 কোটি টাকার জমি দখলের অভিযোগ। আওয়ামী লীগ আমলে নামমাত্র মূল্যে কেনা শিকদার গ্রুপের 100 একর জমির বরাদ্দ বাতিল, সম্পদ জব্দের আদেশ, অধরা অভিযুক্তরা। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে উত্তাল রাজপথ। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের মুক্তির দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ, মুখে লাল কাপড় বেঁধে চলে প্রতিবাদ। সুন্দরবনে বাঘ সংরক্ষণে আশার আলো, রয়্যাল বেঙ্গলের সংখ্যা বেড়ে 125। হরিণ শিকার বাড়ায় খাবার সংকট আর জলবায়ু হুমকিতে কাটেনি শঙ্কা, ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং জাপানে শক্তিশালী ভূমিকম্পে ধসে যাওয়া শপিং সেন্টারে আটকা পড়েছেন অনেকেই, বহু হতাহতের শঙ্কা। লাইনচ্যুত দ্রুতগামী বুলেট ট্রেনও, বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। লাইনে গ্যাসের চাপ না থাকায় একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু আছে সেখানেও ভোগান্তি চরমে। চালকরা বলছেন চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পাঁয়তারা করছে একটি মহল। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ দিন দিন আরও কমছে। সকাল থেকে বন্ধ সিএনজি স্টেশন, অথচ গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কখন গ্যাস পাওয়া যাবে তার ঠিক নেই, তবুও অপেক্ষায় পার করছেন ঘন্টার পর ঘন্টা। বসে আসি সকাল 8:30 থেকে, কিন্তু কখন দিবে এটার কোনো নিশ্চয়তা নেই। আর সময় তো 4-5 ঘন্টা ঠিকই যায়, বসে থাকতে হয়। আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে লাইনে গ্যাসের চাপ আরও কমেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এখন লাইনে চাপ নেই, আমাদের মেশিন বন্ধ আছে। যতদিন এইভাবে চাপ না আসে ততদিন তেমনি বন্ধ রাখতে হবে। এদিকে যে স্টেশনগুলো চালু আছে সেগুলোতেও ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় 5 থেকে 6 ঘন্টার আগে মিলছে না গ্যাস। চালকরা বলছেন এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র। গ্যাসের দাম বাড়াবো বলতেছে খালি শুনতেছি, যদি বাড়ায় তাহলে কিছু বাড়াক, তারপর তো আমাদের ভোগান্তিটা কমে। এক চাপে পাইতাম 500 বা 600 টাকার গ্যাস পাইতাম, ওই জায়গার মধ্যে আমরা এখন গ্যাস পাই 140, মাঝে মধ্যে হাইয়েস্ট গেলে 200। তবে এখনো চালু থাকা সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। পিছনের অনেক পাম্প বন্ধ, যে কোনো সময় আমাদেরটা বন্ধ হয়ে যাবে। লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর 10 সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা ও আবাসিক এলাকার মানুষ। বিশেষ করে গ্যাস নির্ভর পোশাক কারখানা, ডাইং ও নিটিং শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানা উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও শ্রমিকদের বসিয়ে রাখতে হচ্ছে। একই সঙ্গে বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। তবে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছে তিতাস। অলস পড়ে আছে মেশিনগুলো, কোথাও উৎপাদন একেবারে বন্ধ, আবার কোথাও ধিমে তালে কোনোরকম চলছে উৎপাদন। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 3,500 শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে অনেক কারখানায় ডিজেল ব্যবহার করতে হচ্ছে, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আমাদের ডাইং প্রোডাকশন 24 ঘন্টা নিরবচ্ছিন্ন গ্যাসের প্রেসার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেসারের কারণে সমস্যা হয়। গ্যাস সংকটে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত গ্যাস না থাকায় জেনারেটর, বয়লার ও বিভিন্ন উৎপাদন মেশিন স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে অনেক প্রতিষ্ঠানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। অনেক শ্রমিক ওভারটাইম থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্প মালিকদের আশঙ্কা এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে রফতানি পণ্য পাঠাতে অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট করতে হবে, এমনকি কিছু অর্ডার বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। তাই দ্রুত গ্যাস সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের বয়লার চলতেছে না। বয়লার না চললে আমরা আয়রন চালু করতে পারি না,
যার ধরুন সুইং বেলা শেষে আমরা কিন্তু জিরো। শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কারখানার কর্মঘণ্টার 4 ভাগের 1 ভাগে নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই অবস্থা সিএনজি চালক থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ, এই সংকটের সময়েও কিছু ফিলিং স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে সিলিন্ডার ভর্তি ঝুঁকিপূর্ণ কন্টেইনারে দেয়া হচ্ছে গ্যাস। ঘন্টার পর ঘন্টা আপনার লাইনে দাঁড়ায় গ্যাস পাইতাছি না। যদি বড় জোর 1 সপ্তাহ তারা আমাদেরকে সাইজিং থেকে ডিম না দিতে পারে তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমরা গ্যাসের জন্য এই সমস্যাগুলি ফিল করতেছি। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জেও। আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি শিল্পাঞ্চলেও গ্যাস সংকট চলছে। ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় 20% নেমে এসেছে। জেলায় গ্যাস নির্ভরশীল বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরের এক মূল চালিকা শক্তি। এই গ্যাসের মাধ্যমে আমরা এখানে পাওয়ার উৎপাদন করি, স্টিম উৎপাদন করি। এটা না হলে আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছেন তিতাসের কর্মকর্তা। ইদানিং যে গ্যাসের ক্রাইসিসটা হচ্ছে এইটা অল্প কয়েকদিনের জন্য পাচ্ছি। আশা করি এটা যে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পরামর্শ বা সে অনুযায়ী আমরা হয়তো আগামী 8-10 দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে পারবো। গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের 33টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এছাড়া টেলিফোনেও কথা বলেছেন দুই শীর্ষ নেতা। প্রতিমন্ত্রী জানান দ্রুতই এ প্রস্তাবে সাড়া মেলার আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেছেন, জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের খেসারত দিচ্ছে জাতি। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা যানবাহনের দীর্ঘ সারি, চুলায় নামমাত্র গ্যাস আর শত শত কারখানায় উৎপাদন প্রায় বন্ধ। সমুদ্রে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় গত কয়েকদিনে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ নেমে এসেছে 270 কোটি ঘনফুটে। এতে শিল্প খাতে এখন চরম বিপর্যয়। এ অবস্থায় এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে সোমবার জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। গ্যাস সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলএনজি আমদানি সহ যে কোনো ধরনের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া দ্রুততম সময়ে সাড়া দেবেন বলে আশা প্রতিমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের বোঝা টানতে হচ্ছে এখন। বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস সব জায়গায় আমাদেরকে একেবারে মেরে চুষে লুটপাট করে একটা শিরদারাহীন জাতিতে পরিণত করে পালিয়েছে। বিগত সময়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ না নিয়ে দেশকে বিদেশ নির্ভর করে তোলা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বিদেশ নির্ভর করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আকাশচুম্বী টাওয়ার নির্মাণের চটকদার ফাঁদ পেতে পূর্বাচলে রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের মহোৎসবে মেতেছিল শিকদার গ্রুপ। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে 5,000 কোটি টাকার জমি পানির দরে লুটে নেয় শিল্পগোষ্ঠী। তবে গণঅভ্যুত্থানের পর খসে পড়েছে সেই জালিয়াতির মুখোশ। সম্প্রতি 100 একর জমির বরাদ্দ বাতিল করেছে রাজুক। আদালত জমিটি জব্দের আদেশ দিলেও অপরাধীদের কাঠগড়ায় এখনো দাঁড় করাতে পারেনি দুদক। তাসনিম তৌহিদের প্রতিবেদন। যেন দাঁড়াইছি এখান থেকে যদি পুরোটা ঘুরে 40 মিনিট হাঁটতেন না, যদি জোরে হাঁটেন তো 40 মিনিট, আর যদি আপনি নর্মালি হাঁটেন তবে ধরেন 50 মিনিট।
পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ১৯ নম্বর সেক্টরে অবস্থিত এই ১০০ একর জমি আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে প্রায় ৫,০০০ কোটি টাকা মূল্যের এই সরকারি জমি নামমাত্র মূল্যে বরাদ্দ পায় শিকদার গ্রুপ। কাগজে কলমে দাম ৩,০০০ কোটি টাকা ধরা হলেও রাজউককে পরিশোধ করে মাত্র ২৭০ কোটি টাকা। এরপরই নিরাপত্তা রক্ষী মোতায়েন করে জমির নিয়ন্ত্রণ নেয় প্রভাবশালী এই শিল্পগোষ্ঠী। আইকনিক টাওয়ারের নামে ৫,০০০ কোটি টাকা মূল্যের এই ১০০ একরের জমি নামমাত্র মূল্যে হাতিয়ে নিয়েছিল শিকদার গ্রুপ। রাজুকের তৎকালীন কর্মকর্তাদের যোগসাজশে হয়েছিল মেগা জালিয়াতি, যার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে কাজ করছে দুদক। এরই মধ্যে এই সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য বলছে শিকদার গ্রুপের সাবেক এমডি রণহকের পাওয়ার প্যাক হোল্ডিং নামের প্রতিষ্ঠানকে জমিটি বরাদ্দ দেয় রাজুক। সেখানে ১০০ থেকে ১৪২ তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের অনুমোদন দেয় সংস্থাটি। তবে শর্ত ভেঙে অনুমতি ছাড়াই জমিতে একটি ২ তলা ভবন নির্মাণ করে তারা। গণঅভ্যুত্থানের পর প্রকল্প এলাকা ছেড়ে পালিয়ে যায় পাওয়ার প্যাক হোল্ডিং এর কর্মচারীরা। হঠাৎ করে যখন সরকার পরিবর্তন হয়েছে তখন কি আপনার কাজ পুরো বন্ধ হয়ে গেছে। এখন তো আর দেই না, শিকদার গ্রুপের লোক দেই না, কেউ দেই না আসতে, সিকিউরিটি রাখছিল হেরা উদা হয়ে গেল। দুদকের অনুসন্ধান বলছে শুধু ভূমি দখল নয়, সরকারি জমিকে বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে শিকদার গ্রুপ তুলে নেয় ১১০ কোটি টাকার ঋণ। দুদকের আবেদনে গত বছরের এপ্রিলে সম্পত্তিটি জব্দের আদেশ দেন আদালত। প্রথম ইনস্টলমেন্ট দিয়েই প্রাচীর নির্মাণ করে দখলে নিয়ে নিল। শিকদার গ্রুপ সংশ্লিষ্ট যারা ছিল তাদের বিষয়গুলো তো আসবেই, একই সাথে যদি অন্য কারো সংশ্লিষ্টতা থাকে সেই বিষয়গুলো অনুসন্ধানে আসলে অনুসন্ধানকারী কর্মকর্তা সেই প্রতিবেদন দাখিল করবেন। বর্তমান রাজউক কর্তৃপক্ষ জানায় চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত কিস্তি পরিশোধ না করায় ইতিমধ্যেই এই জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশনা মেনে জমিটির চূড়ান্ত দখল বুঝে নেবে তারা। তারা সাময়িক বরাদ্দপত্র নিচ্ছে, দিয়ে একটা কিস্তি জমা দিয়ে তারপরে তারা বরাদ্দটা পাইছে, দেন তাদেরকে বাকি টাকাটা দিতে হবে, তখন জমিটা তাদের হবে। দুদক এটা জব্দের জন্য করছে, কোর্ট থেকে অনুমতি নিচ্ছে, আমাদেরকে সেখানে পার্টি করে নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের সম্পত্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন শিকদার গ্রুপের এমন পুকুর চুরির মদতদাতা রাজুকও। প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীকে কিন্তু নামমাত্র মূল্যে বা অল্প মূল্যে দেওয়া হচ্ছে, যেটা বাজার মূল্য কিন্তু অনেক। এতে রাষ্ট্র যেমন সে অর্থ বঞ্চিত হচ্ছে, পাশাপাশি ন্যায্যতার প্রশ্নটা চলে আসছে। এবং কেন রাজুকের কর্মকর্তাদেরকে প্লট বাণিজ্য অংশ নিতে হবে, কারণ এই পুরো যে প্রতিটা প্লটের মালিক কিন্তু রাষ্ট্র, জনগণ। সরকারি প্লট বরাদ্দে সব ধরনের জালিয়াতি বন্ধে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে সংঘর্ষ হয়েছে। এতে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে গাড়ি। এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। তবে জেলা ছাত্রদল বলেছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করেছে এনসিপি। এর প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জনতা। ধাওয়া পাল্টা ধাওয়া, মারধর, গাড়ি ভাঙচুর। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার এই ঘটনায় দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে গাড়ি। এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করেছেন সার্জিস আলম। তিনি জানান, বিকেলে টাউন হলে পথসভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে তাদের ওপর হামলা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আবারও মারধর করে। খবর পেয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। ওই 24 জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, এখানে পুলিশ দেখলাম আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন দাবি করেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করেছে এনসিপি। এর প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতা। এর দায়ভার তাদেরকেই নিতে হবে। একটা সাজানো নাটক, এবং এই সাজানো নাটকটা মঞ্চস্থ করেছে এনসিপি। আপনারা জানেন যে ওই উস্কানিমূলক বক্তব্যটাকে কেন্দ্র করেই সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে। আহ্বান জানাবো তাদের বক্তব্য নিয়ন্ত্রণ করার জন্য, না হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দায়ভার কিন্তু তাদেরকেই নিতে হবে। এর আগে দুপুরে আজমেরীগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা। সময় সংবাদ, হবিগঞ্জ।
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে বাংলা মোটর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে এনসিপি। হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে এনসিপি। আমি এই অপদার্থ ব্যর্থ সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, আমরা আগামী দিনে তীব্র আন্দোলন করতে বাধ্য হব। এই হামলার মধ্য দিয়ে এই বাংলাদেশ আবারও দেখেছে, বাংলাদেশ আবারও বিএনপির কালো যুগে পদার্পণ করেছে। হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এবার জুলাইয়ের দিনলিপি। রক্তাক্ত জুলাইয়ের 29 তারিখ, সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। 6 সমন্বয়কের অনুপস্থিতিতে অধিকার আদায়ের এ লড়াই কিভাবে গণ আন্দোলনের রূপ পায় তা জেনে আসবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। রাজপথ তখন রক্তে ভেজা, চারদিকে স্বজন হারার কান্না আর তীব্র ক্ষোভ। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলনের ইতি টানার চক্রান্তে সেদিন আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। 29 জুলাই সকাল থেকেই রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের তরফ থেকে আবারও বাধা দেওয়া হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। গণস্বাস্থ্য কেন্দ্রে ডিবি এবং অন্যান্য ফোর্স ঢুকে জোর করে সেখানে হসপিটাল থেকে তাদেরকে নিয়ে গেছে এবং তারা অন্য জায়গায় ছিল, আমরা প্রথম রাতে বুঝতে পারিনি কোথায় ছিল। ওই পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি রিটটা করা হয় ফার্স্ট, এবং ওটার সাথে তখন গুলি চালানোর বিষয়টা জড়ানো হয়। মঞ্জুর আল মাতিন যে কথাটা বললো যে আমরা কারো বাপের জন্য আসিনি, আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট যেটার কারণে আমরা গেছি। রাষ্ট্রের পক্ষের আইনজীবীরা টেবিল চাপড়াচ্ছে, তারপর বিভিন্নভাবে গালি দিচ্ছে। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশের নাটকীয়তাকে কড়া ভাষায় ধিক্কার জানান হাইকোর্ট। যখন এডিশনাল অ্যাটর্নি জেনারেল বলেন যে না, তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তারা নিজে তো যেতে চেয়েছে, তখন কিন্তু জাস্টিস জামান একটা কমেন্ট করেন কোর্টে যে আপনারা কি জাতির সাথে মশকরা করছেন কিনা। ওই কমেন্ট যখন প্রচার হয়, তারা অনেকে অনেক সাহস ফিরিয়ে পেয়েছে। সরকারের তরফ থেকে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনা শোক দিবস যখন ঘোষণা করে তখন আমাদের আসলে প্রচণ্ড পরিমাণ রাগ হয়। মেট্রো রেলের পিলার নিয়ে নাটক, বিটিভি ভবন নিয়ে নাটক, এই ধরনের বিভিন্ন নাটক আমরা কিন্তু বারবার করে দেখতে পেয়েছি। কাদের ভাই এবং মাহিন ভাই এই দুজনও বলেছিল শেখ হাসিনা যেটা কালো করেছে আমরা যদি কালোটাই করি তাহলে হয়তো বা একই রকম দেখা যাবে, শেখ হাসিনা এটাকে ওইভাবে প্রচার করবে। এত মানুষ হতাহত হচ্ছে, দোকানপাট বন্ধ, সারা দেশ অস্থিরতা, কাপড়ের দোকান তো খোলা পাওয়া যাবে না। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেব, হ্যাঁ ফেস দিবে, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে।
তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এদিন দেশজুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 6 সমন্বয়কে জিম্মির পর ডিবি কার্যালয়ে আপ্যায়ন করাকে যখন জাতির সঙ্গে মশকরা বলে আখ্যা দেয় হাইকোর্ট, তখনই স্পষ্ট হয়ে যায় সরকারের নৈতিক পরাজয়। 29 জুলাইয়ের এই বহুমুখী প্রতিরোধ প্রমাণ করে দেয় নেতৃত্বহীন অবস্থায়ও এই আন্দোলন আর কোনো একক গোষ্ঠীর নয়, বরং তার রূপ নিয়েছে স্বৈরাচার বিরোধী এক গণ অভ্যুত্থানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার পরই মেগা বাজেট ঘোষণা করা হয়েছে। বসতবাড়ির ওপর নতুন কোনো কর না বাড়িয়ে 13তম বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের পরিমাণ 1417 কোটি 43 লাখ টাকা। উন্নয়ন, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও পর্যটন বিকাশকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে এই বাজেট। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়াবাসীর বহুল প্রত্যাশিত সিটি কর্পোরেশন হওয়ার পর এখন উন্নয়নের পালা। বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রকল্প নির্ভর বাজেট ঘোষণা করেছেন প্রশাসক। 1417 কোটি 43 লাখ 52 হাজার টাকার বাজেট প্রকল্প খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে 680 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে 616 কোটি 50 লাখ টাকা। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 79 কোটি 40 লাখ টাকা। তবে বাড়তি কর আরোপ করা হয়েছে শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। বসতবাড়ির কর অপরিবর্তিত থাকছে। বিভাগ, সিটি এই সমস্ত আমাদের বগুড়াতে আমরা অনেক দিন হলে আমরা বঞ্চিত। বগুড়া কোনো উন্নয়ন নাই। জোট সরকারের আমলে করা রাস্তাঘাট এবং আপনার বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো জোড়াতালি দিয়ে এই আপনার 20 বছর চালানো হয়েছে। আমাদের ব্যবসায়ীদের এবং বগুড়াবাসী যারা আছি তারা সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে বাজেটটা করা হয়েছে। বগুড়ায় যানজট ব্যাপক হারে ইদানিং বেড়েছে। এই যানজট নিরসন করতে গেলে বগুড়াতে রাস্তার প্রয়োজন। নতুন শহর যদি বগুড়াতে না করা যায় তাহলে এই যানজটটা আরো থেকেই যাবে। নাগরিক সেবায়ও এসেছে নতুন অগ্রাধিকার। প্রথমবারের মতো বাজেটে যুক্ত করা হয়েছে মাদক বিরোধী অভিযান এবং স্বেচ্ছাসেবী নিয়োগ নামে দুটি নতুন খাত। মশক নিধন কার্যক্রমের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 60 লাখ টাকা। আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে রাখা হয়েছে 10 কোটি টাকার বরাদ্দ। দীর্ঘদিনের যানজট নিরসনে নেওয়া হয়েছে কঠোর পরিকল্পনা। একই সঙ্গে নগরের ঐতিহাসিক নীলসাগর দিঘিকে ঘিরে 20 কোটি টাকা নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের আধুনিক লেক পার্ক। এখানে আমরা প্রাধান্য দিব আমাদের এই বগুড়ার রাস্তাগুলো সংকীর্ণ, এগুলো চওড়া করার জন্য একটু ব্যবস্থা নেব। মানুষ যেন বিনোদনের জন্য কিছু পার্ক সৃষ্টির আমরা ব্যবস্থা গ্রহণ করব। ড্রেনেজ ব্যবস্থাটা, পানিগুলো যেন স্বচ্ছভাবে অতি তাড়াতাড়ি যেন করত নদীতে প্রবাহিত হতে পারে সেগুলো আমরা ব্যবস্থা, এগুলো আমাদের প্রধান। আর দ্বিতীয়ত রয়েছে আপনার যানজট কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষে এককভাবে সবকিছু করা সম্ভব নেই। এছাড়া আগামী 5 বছরে নগর জুড়ে 50,000 বৃক্ষরোপণ, প্রতিটি ওয়ার্ডে একটি করে বিনোদন পার্ক নির্মাণ এবং পুরনো পার্কগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। নির্মাণের মাত্র 2.5 মাসের মাথায় জয়পুরহাট, পাঁচবিবি ও হিলি আঞ্চলিক মহাসড়কের প্রায় 4 কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং ও পিচ। তৈরি হয়েছে গর্ত। কোথাও কোথাও সড়ক দেবে যাওয়ায় ঝুঁকির মধ্যে যান চলাচল করছে। অবশ্য জনরোষ থেকে বাঁচতে আবারও মেরামত কাজ শুরু করেছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। নির্মাণের মাত্র 2.5 মাস পরেই আবারও সড়কে নতুন করে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে পুরানাপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কটি চলতি বছরের এপ্রিল মাসে নির্মাণ করা হয়। বাকি 15 কিলোমিটার অংশের প্যাচিং ও আংশিক মেরামত করা হয়। কিন্তু মাত্র 2.5 মাসেই উঠে গেছে 4 কিলোমিটার সড়কের কার্পেটিং। তৈরি হয়েছে ছোট বড় গর্তের। এতে দুর্ঘটনার ঝুঁকিতে এলাকাবাসী ও যানবাহন চালকরা। কাজ নিয়ে যারা গাফিলতি করেছে তাদের একটি তদন্ত হওয়া উচিত, তাদেরকে বিচারের বা আইনের আওতায় আনা উচিত। বর্তমান যে অবস্থা খুবই খারাপ, শোচনীয়। এত তাড়াতাড়ি রাস্তা এরকম হবে এটা আমরা আশাবাদী না। ঠিকাদারের দুর্বলতা না সড়ক ভবনের দুর্বলতা কিছুই বোঝা যাচ্ছে না। গর্তে পড়ে আমাদের যাত্রীর ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়। জেলা নিরাপদ সড়ক চাই নেতারা বলছেন নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অনিয়মের কারণেই সড়কটির বেহাল দশা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। 2.5 মাসের পূর্বে এই রাস্তার বর্তমানে বেহাল অবস্থা, এই কাজ যারা করেছে এবং কিভাবে করলো তাদের কোনো গাফিলতি ছিল কিনা
এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাতে আইনের আওতায় আনা হয়। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে সড়কে পানি জমে থাকার কারণেই এ ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ দেওয়া হলে ইতিমধ্যেই মেরামতের কাজ শুরু করেছে। চলতি বর্ষায় সড়কের বেশ কিছু স্থানে পথ দেখা দেওয়ায় এবং চুক্তির যেহেতু ডিফেন্ড পিরিয়ড চলমান ছিল, ফলে ঠিকাদারকে তা মেরামত করার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং ঠিকাদার সেই অনুযায়ী বর্তমানে মেরামত কাজ চলমান রেখেছে। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি ঠিকাদার 7 তারিখের পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসতে পারবে। জয়পুরহাট হেলি আঞ্চলিক মহাসড়কের 19 কিলোমিটার অংশের মধ্যে পাঁচুর মোড় থেকে পুরানাপুর পর্যন্ত 4 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 2,69,14,00,000 টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল পাকশি বনপাড়া পাবনা পাকশি ও পাবনা বেড়া মহাসড়ক। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও ছোট বড় গর্ত। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দ্রুত সমাধান চান চলাচলকারীরা, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। খানাখন্দে ভরে গেছে সড়ক, বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা, হেলে তুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারহীন পাবনার পাকশি বনপাড়া মহাসড়ক, কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও ছোট বড় গর্ত। এলাকাবাসী বলছেন 2019 সালে সড়কটি পুনর্নির্মাণের পর আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। একই অবস্থা পাবনা পাকশি ও পাবনা বেড়া মহাসড়কের। বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে মহাসড়কটি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দ্রুত সমাধান চান চলাচলকারীরা। দোলার কারণে দেখেন আশেপাশের বাড়িঘরগুলা মানুষ না থাকার উপযোগী আর কি। লামসাম করে সারি দিয়ে দেয়, গলে যায়। এতে বর্ষা হলে এবারে সব পড়ায় রোডে এই অবস্থা। এই রোডে যে অবস্থা, বৃষ্টি হলে এবারে চলাই যায় না। গাড়ির পাতি ভেঙে যায়, চাকা বাস্ট করে, রিমের থালি ভেঙে যায়। প্রতিদিনই মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর হাত ভাঙতেছে, কারোর পা ভাঙতেছে। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে এই রাস্তাটা আমাদের তাড়াতাড়ি যাতে কমপ্লিট করে দেয়। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। যে সকল অংশ ক্ষতিগ্রস্ত রয়েছে সে সকল অংশ আমরা সংস্কার কাজ শুরু করছি। বর্তমানে বর্ষাকাল চলমান রয়েছে, বর্ষাকাল শেষ হওয়া মাত্রই স্থায়ীভাবে সড়ক সংস্কার শুরু হবে। পাবনা জেলার 3টি মহাসড়কে প্রতিদিন ছোট বড় অন্তত 30,000 যানবাহন চলাচল করে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। সকালের সময় আরও থাকছে। ওয়ানডে দলের অধিনায়কের ভবিষ্যৎ নির্ধারণ আজ। জরুরি বৈঠকে বসছেন বিসিবি পরিচালকরা। বোলিং ফিল্ডিং কোচ নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত। সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও জলবায়ু পরিবর্তন, নিরাপদ আবাস ও প্রজনন, হরিণ শিকারীদের ফাঁদ এবং মানুষ বাঘ সংঘাত সহ নানা চ্যালেঞ্জে রয়্যাল বেঙ্গল টাইগার। বন ও জীববৈচিত্র্য রক্ষায় এসব সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাস সুন্দরবন। বন ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই শীর্ষ শিকারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি পূর্ব সুন্দরবনের আন্দারমানিক ফরেস্ট অফিসের সামনে বাঘের অবাধ বিচরণ এবং 2 দিনের ব্যবধানে নদী সাঁতরে পার হওয়ার দৃশ্য ধরা পড়েছে। কখনো নদীর তীরে, কখনো ক্যামেরা ট্র্যাপে ধরা দিচ্ছে তার অবাধ বিচরণ। এসব দৃশ্যই বলছে সুন্দরবনে বাঘ সংরক্ষণে মিলেছে আশার বার্তা। সরকারি জরিপে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125-এ, যা সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সংকটও কম নয়। 6 মাস আগে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া একটি বাঘ চিকিৎসা শেষে আবারও বনে ফিরেছে। কিন্তু চোরা শিকারীদের ফাঁদ এখনও বড় হুমকি। হরিণ শিকার বাড়ায়, কমেছে বাঘের খাদ্য। এর সঙ্গে জলবায়ু পরিবর্তন, নিরাপদ আবাস ও প্রজননের সংকট, মানুষ বাঘ সংঘাত এবং গবেষণার সীমাবদ্ধতা সংরক্ষণে বড় চ্যালেঞ্জ হয়ে আছে। সুন্দরবনে যে 3টি অভয়ারণ্য আছে বড় ধরনের, এই অভয়ারণ্যগুলোকে যদি আমরা প্রোটেকশন করতে পারি এবং এই যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে এগুলো যদি উতরাতে পারি, তাহলে আশা করা যায়
যে বাঘের যে সংখ্যা বৃদ্ধির যে ধারাটা এটা অব্যাহত থাকবে। বিশেষজ্ঞরা বলছেন শুধু বন বিভাগের উদ্যোগ নয়, জলবায়ু অভিযোজন, খাদ্য প্রাণী সংরক্ষণ, গবেষণা, নজরদারি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। সুন্দরবনে পুরোপুরি শিকার বন্ধ করতে হবে, এটা আমাদের বাঘ দিবসের একটা মূল দাবি হতে পারে। সুন্দরবন অভয়ারণ্য আছে, সেই অভয়ারণ্য কতটুকু আছে সেটা আমাদের কনফার্ম করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের বাঘ টিকবে। বন বিভাগ জানায় আধুনিক প্রযুক্তি, স্মার্ট পেট্রোলিং, ক্যামেরা ট্র্যাপ এবং উদ্ধার পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বন প্রতিমন্ত্রী। বাঘের সঙ্গে মানুষের যে কনফ্লিক্ট ছিল, প্রত্যেক বছর একটা দুটো বাঘ মানুষ হত্যা করতো বা লোকালয়ে ঢুকতো, সেগুলো নিয়ে আমাদের সুন্দরবন বিভাগ একটা উদ্যোগ নিয়েছে। এখানে প্রায় ৭৫ কিলোমিটারের মতো আমরা একটা ফেন্সিং করেছি। এটা তো আমরা মনে করি বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে আগামীতে ইনশাল্লাহ। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ প্রতিবাদে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বাংলাদেশ সহ বাঘের আবাস থাকা বিশ্বের ১৩টি দেশ দিবসটি পালন করে আসছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শতাধিক শিশু। যদিও হাসপাতালে নেই কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, এতে বিপাকে পড়েছেন রোগীর স্বজনরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, দেখুন, আবহাওয়া পরিবর্তনের কারণে বরগুনার শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, পাশাপাশি হামের উপদ্রব তো রয়েছে। এ কারণে বরগুনা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যার শিশু ওয়ার্ডে ১২২ জন শিশু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আমরা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি যে গতকাল দুপুরে এখানে চিকিৎসক এসেছিলেন, এরপর এখন পর্যন্ত কোনো চিকিৎসক আসেনি। অন্যদিকে নবজাতক শিশুদের চিকিৎসার জন্য যে বিশেষ ইউনিট স্ক্যানু, সেখানেও কোনো চিকিৎসক নেই। বিষয়টি নিয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এ কারণে শিশু ওয়ার্ড নিয়ে তারা বেশ বেকায়দায় পড়েছেন। এখানে চিকিৎসার জন্য শিশুরা আসলেও তাদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকারও করছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে গত ২০ জুলাই বরগুনা জেনারেল হাসপাতালের একমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মেহেদি পারভেজকে পদোন্নতি দেওয়ার পাশাপাশি বদলি করা হয়, কিন্তু তার স্থলাভিষিক্ত এখানে কাউকে করা হয়নি। এর ফলে কিন্তু হাসপাতালটিতে এই মুহূর্তে শিশু বিশেষজ্ঞ রোগীর চিকিৎসকের সংখ্যা চিকিৎসক নেই, যার কারণে কিন্তু এখানে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। এবং অনেকে এমনটিও বলেছেন যে হাসপাতালে ভর্তি থাকলেও তাদেরকে মূলত বাইরে ক্লিনিকে গিয়ে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারস্থ হতে হচ্ছে। এর ফলে কিন্তু তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অন্যদিকে অনেক একটু জটিল শিশু রোগীদেরকে বরিশাল রেফার করা হচ্ছে। এর ফলে কিন্তু চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি তাদের ভোগান্তিও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গেও কথা বলেছি। তা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে হাসপাতালে এই মুহূর্তে শিশু বিশেষজ্ঞ না থাকার কারণে যে তারা বেকায়দায় পড়েছেন, বিষয়টি তারা স্বীকারও করছেন এবং দ্রুত এই হাসপাতালে যাতে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয় সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারা বিভাগীয় স্বাস্থ্য অফিস এবং মন্ত্রণালয় বিষয়টি অবগত করেছেন। অন্যদিকে এই বিপুল সংখ্যক শিশু চিকিৎসকদের সেবায় একজন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন মেডিকেল অফিসারকে। তিনি প্রতিদিন ওয়ার্ড ঘুরে ঘুরে চিকিৎসা দিচ্ছেন, কিন্তু তিনিও দাবি করেছেন যে এত সংখ্যক শিশু রোগীদের একা সামলাতে গিয়ে তিনিও হিমশিম খাচ্ছেন। এখানে তিনিও দাবি করেছেন যে যাতে এখানে খুব শীঘ্রই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয়। এখানে যেসব রোগীরা রয়েছেন তারাও কিন্তু তাদের শিশুদের সুচিকিৎসার জন্য হাসপাতালে আসলেও কিন্তু এখানে সুচিকিৎসা পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা দাবি করেছেন এবং তারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতালে ৮১টি চিকিৎসকের পদের অনুকূলে এই মুহূর্তে মাত্র ১৫ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এর মধ্যে ৫৫টি মেডিকেল অফিসারের পদের অনুকূলে মাত্র ৭ জন মেডিকেল অফিসার এবং ১৭টি কনসালটেন্ট পদের অনুকূলে মাত্র ৩ জন কনসালটেন্ট কর্মরত আছেন। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। নওগাঁর বাজারে মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি চিনি আতপ চালের দাম বেড়েছে ৪৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। একই সঙ্গে ঊর্ধ্বমুখী সরু ও মোটা জাত সহ অন্য চালের বাজারও। হুট করে চালের দাম বাড়ায় চরম অস্বস্তিতে সাধারণ ভোক্তারা। ব্যবসায়ীরা সুগন্ধি চাল বিদেশে রফতানি এবং স্থানীয় বাজারে সরবরাহ কম থাকাকে দায়ী করলেও মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে অভিযোগ ভোক্তাদের। এমআর রকির রিপোর্ট।
মিলগুলোতে পর্যাপ্ত মজুদ, অথচ বাজারে চালের দাম চড়া। নওগাঁয় গত 15 দিনের ব্যবধানে সুগন্ধি চিনিগুড়া আতপ চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা পর্যন্ত। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 200 টাকায়। হঠাৎ চালের মূল্যবৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন ক্রেতারা। শুধু সুগন্ধি চালের বাজারই না, দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে মোটা ও সরু চালের বাজারেও। অস্বাভাবিক দাম বেড়ে গেছে, এই জন্যে ক্রেতারা অখুশি, আমরাও বেচতে পারছি না কাস্টমারের কাছে। চালের দাম বাড়ার একমাত্র কারণ এবার ধানের আবাদটাই কম ছিল। জেলার প্রান্তিক হাট থেকে ধান সংগ্রহের পর এসব মিলে ক্রাশিং করে থাকেন মিলাররা। রয়েছে ছোট বড় 350 হাস্কিং এবং 56টি অটো মিল। চলতি সপ্তাহে শুধুমাত্র চিনি গুঁড়া চালের দামই প্রতি কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। অন্যদিকে অন্যান্য যেসব সরু জাতের চাল রয়েছে সব ক্ষেত্রেই বাড়তি দরের প্রভাব। ভোক্তাদের অভিযোগ, চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন মিলাররা। তবে ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চাল রপ্তানি বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব ফেলছে। আর মজুতদারির মাধ্যমে বাজারে অস্থিতিশীল করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা খাদ্য বিভাগের। আমাদের এই চিনিগুড়া চাউলটা এক্সপোর্ট হচ্ছে, এই কারণে চিনিগুড়া চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি হচ্ছে ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হচ্ছে এই সপ্তাহে। চাল বিতরণ শুরু হলে এই বাড়তিটাও কমে যাবে। এছাড়া তদারকি অব্যাহত আছে, কোথাও অবৈধ মজুদ পাওয়া গেলে বা অতিরিক্ত পাওয়া গেলে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্যমতে গত মৌসুমে জেলায় 70,000 হেক্টর জমিতে সুগন্ধি চিনিগুড়া আতপ ধানের আবাদ হয়, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 4,50,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দাম বাড়ায় রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ। এবার জেলায় 7,000 বিঘার বেশি জমিতে নতুন করে পাট চাষ হয়েছে। কৃষক বলছেন, গত 4 বছরে তাদের লাভ হওয়ায় ফসলটি চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। আর কৃষি বিভাগ বলছে, আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। পাট কেটে জাগ দেয়া হচ্ছে পানিতে, সেখান থেকে আঁশ ছাড়িয়ে ঘরে তোলা হচ্ছে সোনালী ফসল। দিন দিন পাটের আবাদ বাড়ছে রাজশাহীতে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 7,000 বিঘার বেশি জমিতে নতুন করে পাট চাষ হয়েছে। অর্থকরী এ ফসলের চাহিদা রয়েছে জেলার 7টি জুট মিলে। কৃষকরা বলছেন, ফলন ও দাম ভালো হওয়ায় অনেকেই চাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় বাজারগুলোতে এরই মধ্যে নতুন পাটের বেচাকেনা শুরু হয়েছে। প্রতিমন পাট 4 থেকে 4,500 টাকায় বিক্রি হচ্ছে। এরকম দাম বেচতে হলে কৃষক কিছু টাকা পাবে। যারা নিম্ন মানুষ, সেটা 4200, 4,000 থেকে 4200 কিনে বেচা হচ্ছে। চাহিদা ধরেন বেশি হচ্ছে বা দামটা ভালো পাচ্ছি আমরা। বীজ বপনের পর থেকে তেমন অত খরচ হয় না, কিন্তু এই যে কাটা থেকে শুরু হয় তখন থেকে খরচটা বেশি হয়ে যায়। কৃষি বিভাগ বলছে, পাটের আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পাট এবং পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করেও কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। তো সরকার এই বিষয়ে কিন্তু সচেষ্ট আছে এবং কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা প্রদানের মাধ্যমে পাট চাষে আগ্রহী করে তুলছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে আঘাত এনেছে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অসংখ্য ঘরবাড়ি, ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও সেতু। ভূমিকম্পে একটি শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও ধসের ঘটনায় একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন 20 থেকে 30 জন শ্রমিক। বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি উদ্ধার কাজে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আচমকায় কেঁপে ওঠে জাপানের কুমামোতো। মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই 7.1 মাত্রার ভূমিকম্প ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। শক্তিশালী কম্পনে ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও ব্রিজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এমনকি গতি সামলাতে না পেরে লাইনচ্যুত হয়েছে একটি দ্রুতগামী বুলেট ট্রেনও। দুর্ঘটনার ঝুঁকিতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় আসো কুমামোতো বিমানবন্দরের রানওয়ে ও সব ধরনের ট্রেন চলাচল। ভূমিকম্পের পরপরই সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুমামোতোর একটি শপিং মলে। গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ে ভবনটির 2য় তলা। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনী। এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভিড় করেছেন কয়েকশো আহত মানুষ।
দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে অধিবাসীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ক্ষতিগ্রস্ত এলাকায় আরও বড় ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে স্বস্তির বিষয় হলো উপকূলে জারি করা সুনামি সতর্কতা পরে তুলে নেওয়া হয়েছে এবং আশপাশের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। ফারদিন মাঝার, সময় সংবাদ। টানা চতুর্থ দিনের মতো হামলা বন্ধ থাকলেও হরমুজ প্রণালী নিয়ে নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। তেহরান বলছে প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ ইরানের জব্দ করা অর্থ থেকে নেওয়া হলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এদিকে কূটনৈতিক অগ্রগতি ব্যর্থ হলে আবারও ইরানে কড়া সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টানা ভয়াবহ হামলার পর চতুর্থ দিনের মতো ইরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তবে হামলা বন্ধ রাখলেও যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখনো উত্তপ্ত। এবার হরমুজ প্রণালী নিয়ে অবস্থান আরও কঠোর করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সতর্ক করে বলেছেন, উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ হিসেবে যদি কোনো দেশ বা কোম্পানি ইরানের জব্দ করা অর্থ গ্রহণ করে তবে তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ ইরানের জব্দ করা তহবিল থেকে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নিবিড় আলোচনা চলছে। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় সচল করা ও ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের বেসামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। সরকারি তথ্য অনুযায়ী বুশের আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ অচল হয়ে গেছে। এছাড়া একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার, 12টি সেতু, 2টি সুড়ঙ্গ, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ও মাছ ধরার নৌকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাকলি আখতার, সময় সংবাদ। স্থগিতের কয়েকদিনের মধ্যে আবার উত্তপ্ত ভারতের শিক্ষার্থী আন্দোলন। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে অভিযোগ তুলে দেশ জুড়ে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এফআইআর প্রত্যাহারের লিখিত নিশ্চয়তা না পেলে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে সিজেপি। মাত্র কয়েকদিন আগে 37 দিনের আন্দোলন স্থগিত করলেও ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির দাবি, 25 জুলাই আলোচনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশের অজুহাত দেখিয়ে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসছে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার যদি নিজেদের দেয়া কথা না রাখে তাহলে শুধু দিল্লি নয়, সারা দেশে নতুন করে বড় আন্দোলন শুরু হবে। তার অভিযোগ, 20 জুলাইয়ের আন্দোলনে পুলিশি দমন পীড়নের ঘটনায় সংসদে আলোচনা ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত অপরাধের জন্য ফাস্ট ট্র্যাক আদালতের প্রস্তাবকে তিনি সাময়িক সমাধান উল্লেখ করে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবি জানান। সরকারকে অবিলম্বে লিখিতভাবে এফআইআর প্রত্যাহারের নিশ্চয়তা এবং ভবিষ্যতে নতুন মামলা না করার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানায় সিজেপি। এদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের এখনো হয়রানি করছে পুলিশ। এই পরিস্থিতি অব্যাহত থাকলে শিগগিরই দেশব্যাপী শান্তিপূর্ণ গণবিক্ষোভের ঘোষণা দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়ন নিয়ে নতুন এই বিরোধ ভারতের শিক্ষা সংস্কার আন্দোলনকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ। পেরুর ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কেইকো ফুজিমোরি।
মঙ্গলবার রাজধানী লিমায় আয়োজিত অনুষ্ঠানে দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন 51 বছর বয়সী ডানপন্থী রাজনীতিবিদ। শপথের পর দেওয়া ভাষণে তিনি দায়িত্ববোধের সঙ্গে দেশ পরিচালনার অঙ্গীকার করেন। দীর্ঘ 1 দশকের রাজনৈতিক অস্থিরতার পর তিনি দেশটির 10ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা কেইকোর বিজয়ের মধ্য দিয়ে পেরুর অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত রাজনৈতিক পরিবারের ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটল। তামিম ইকবালের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পরিষদ। নতুন ওয়ানডে অধিনায়ক কে হবেন, বিপিএল এর ভবিষ্যৎ, জাতীয় দলের কোচিং স্টাফ নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্তারা। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজে আগে একাধিক ক্রিকেটারের ইনজুরিতে মেডিকেল ডিপার্টমেন্ট নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। বিসিবিতে তামিম ইকবালের বোর্ডের বয়স 2 মাস। নতুন বোর্ড দায়িত্ব নেয়ার পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন পরিচালকরা। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট, প্রশাসনিক কাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসছেন বোর্ড কর্তারা। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ওয়ানডে দলের অধিনায়কত্ব। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নীতি থেকে বের হয়ে আসতে চায় বিসিবি। ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পরিবর্তে আলোচনায় লিটন দাসের নাম। ইনজুরি ধাক্কা কাটিয়ে এদিন মাঠে ফিরেছেন এলকেডি। অনুশীলন শেষে তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে সংশ্লিষ্টদের। সাদা বলের 2 ফরম্যাটই তারই অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। তবে অভিজ্ঞতার বিচারে বিকল্পের তালিকায় আছেন শান্ত। সামনে ভারত সিরিজ, এরপর দক্ষিণ আফ্রিকা সফর, পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই নেতৃত্বের সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। বোর্ড সভার আরেকটি বড় আলোচনার বিষয় বিপিএল। ত্রয়োদশ আসর আদৌ হবে কিনা, হলেও কিভাবে, সেসব নিয়ে আলোচনা করবেন কর্তারা। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। ফ্র্যাঞ্চাইজি সূচি ও সামগ্রিক ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বোর্ডকে। মোহাম্মদ সালাউদ্দিন সরে যাওয়ার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব একাই সামলাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্পে একদিনও দেখা যায়নি তাকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্পের বাইরে থাকলেও গুঞ্জন আছে ব্যাটিং বিভাগে পরিবর্তন আনতে পারে বিসিবি। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে শন টেইটের স্থলাভিষিক্ত কে হতে পারেন সেটা নিয়েও হবে আলোচনা। অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দুশ্চিন্তা একাধিক ক্রিকেটারের ইনজুরি। একের পর এক চোটে পড়ায় প্রশ্ন উঠছে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট নিয়ে। সবকিছু খতিয়ে দেখবে বোর্ড। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মেডিকেল বিভাগে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা সেটাও আলোচনা হবে সবাই। এদিকে বহুল আলোচিত ভারত সিরিজও আছে এজেন্ডায়। আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরে বাংলাদেশে আসতে পারে টিম ইন্ডিয়া। সূচি, ভেন্যু, নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে এই বোর্ড সভায়। ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও হবে আলোচনা। বদলে যেতে পারে এনসিএল টি-20 নাম। ঘরোয়া ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনাও আসতে পারে আলোচনায়। এছাড়া বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিকে পূর্ণাঙ্গ করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ, সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। পূর্বাচলে 5,000 কোটি টাকার জমি দখলের অভিযোগ। আওয়ামী লীগ আমলে নামমাত্র মূল্যে কেনা শিকদার গ্রুপের 100 একর জমির বরাদ্দ বাতিল, সম্পদ জব্দের আদেশ, অধরা অভিযুক্তরা। এবং রক্তাক্ত জুলাইয়ের এই দিনে উত্তাল রাজপথ। টিভি হেফাজতে থাকা 6 সমন্বয়কের মুক্তির দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ, মুখে লাল কাপড় বেঁধে চলে প্রতিবাদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। নিবিড়, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।